যখন কিচ্ছু পারবে না তখন হিন্দু মুসলমান করবে, ওদের আর কিছু ব্যাপার নেই। আপনার কানে বিষ ভরে দেবে, ভাই মুসলমান বন্ধুটার সাথে মিশিস না। আর মুসলমান বন্ধুটার কানে বিষ ভরার জন্য মুর্শিদাবাদ থেকে এক হুমায়ুনকে নামাবে, ওদিক থেকে এক আব্বাসকে নামাবে, ওরই পেটোয়া, বলে তোরা আবার ওইদিকে বিষ ভর। এইটা কিন্তু এর রাজনীতি। একটা জিনিস মাথায় রাখবেন, আজ অব্দি ভারতবর্ষে যেখানে যেখানে দাঙ্গা হয়েছে, দাঙ্গার আগুন জ্বলেছে, কোন নেতার 5 তলা অট্টালিকা পড়েনি, গরিবের কুড়ে ঘরগুলো কিন্তু পুড়ে ছাই হয়েছে, এটা মাথায় রাখবেন। কোন অশান্তিতে, কোন দাঙ্গায়, সাম্প্রদায়িক অশান্তিতে, দেখুন বিজেপি আপনার আমার বাড়ির ছেলেটাকে বলবে মাথায় গেরুয়া তিলক কাট, বাইক নিয়ে জয় শ্রীরাম বলে স্লোগান দে, দিয়ে ওইখানে গিয়ে বাড়িতে আগুন লাগা। তাতে হয়তো সাধারণ বাড়ির লোকটা, ভাইটা মরলো অশান্তি করতে গিয়ে। কিন্তু অমিত শাহ আপনার বাড়ির ছেলেটাকে দাঙ্গা করতে পাঠালো, কিন্তু অমিত শাহ নিজের বাড়ির ছেলেটাকে কোথায় পাঠালো? প্রথমে বিসিসিআই সচিব, এখন আইসিসির মাথা। টিভিতে যখন আইপিএল খেলা দেখেন, দেখবেন কাঁচের ঘরের মধ্যে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে আছে অমিত শাহের পোলা জয়শা। সেই জয়শা কাঁচের ঘরে বসে, ডান দিকে সৌরভ, বাদিকে বিরাট, এইদিকে ধোনি, ওইদিকে অন্য বিদেশি প্লেয়ার, তাদের সঙ্গে বসে আরামসে ঠান্ডা ঘরে বসছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। তাহলে অমিত শাহের ছেলে আইসিসির মাথায় বসবে, আর আপনার আমার বাড়ির ছেলে কেউ রামের নামে, কেউ আল্লাহর নাম করে যাবে হচ্ছে নিজেদের মধ্যে অশান্তি করতে। এটা কিন্তু বিজেপির কৌশল। এইটাতে যারা পা দেবেন তারা নিজের কোল হারাবেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ কিন্তু কোনো ক্ষতি হবে না, বরং আপনার রক্ত দিয়ে হোলি খেলে ওরা পদ্ম ফুলের বাগানে চাষ করবে। তাই মায়েরা দাদারা এইটুকু অনুরোধ করছি, বিজেপির ধর্মের রাজনীতিতে পা দেবেন না। আপনারা তৃণমূলকে ভোট দিন না দিন, কিন্তু দয়া করে নিজেদের মধ্যে ধর্মীয় বিভেদ হতে দেবেন না। কারণ ব্রিটিশরা এই দেশ 200 বছর রাজত্ব করতে পেরেছিল একটাই কারণে, একসাথে ভারতীয় পরিচয় সবাই লড়াই করত। কিন্তু ব্রিটিশ বুঝে গেছিল এটা কঠিন, তাই ওরা কি করলো? হিন্দু মুসলমানে বিভেদ করে দিল। তাই ভারতীয়দের মধ্যে তখন আর ভারতীয় পরিচয় রইল না, রয়ে গেল যে আমি হিন্দু ভারতীয়, তুই মুসলমান ভারতীয়। তাহলে লড়াইটা দুর্বল হয়ে গেল। বিজেপি জানে বাংলা ভাষায় কথা বলা মানুষগুলোর ক্ষতি করতে গেলে আগে হিন্দু বাঙালি মুসলমান বাঙালিতে ভাগাভাগি করো, তবে এটা করা সম্ভব হবে। ওরা কেন করছে? কারণ ওই যে বলেছিলাম ব্রিটিশদের দালাল সেই সময় ছিল, ব্রিটিশদের দালাল, রক্তে তো দালালি যাবে কোথায়? রক্তে যাদের দালালি যাবে কোথায়? সেই জায়গা থেকে আমি বলি, এটা কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুরের মাটি, অবিভক্ত মেদিনীপুরের মাটির ইতিহাস গোটা দেশকে যেমন পশ্চিমবঙ্গ স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল, তেমন পশ্চিমবঙ্গের মধ্যে স্পেসিফিক্যালি বলতে গেলে অবিভক্ত মেদিনীপুর পথ দেখিয়েছিল। অর্থাৎ অবিভক্ত মেদিনীপুর ব্রিটিশদের জোন ছিল। তো এই অবিভক্ত মেদিনীপুরের দায়িত্বটা কিন্তু অনেক বেশি। 21-এ আপনারা দায়িত্ব পালন করেছেন, 15টা সিটে 13টা তৃণমূলকে জিতিয়েছেন। পূর্ব মেদিনীপুরে আমরা 16টার মধ্যে 9টা জিতেছিলাম। এই যে 15টায় 13টা আপনারা জিতেছিলেন 21-এ, এবার টার্গেট রাখতে হবে এই 13টায় তো ব্যবধান বাড়াতেই হবে। তার সঙ্গে বাকি যে দুটো, ঘাটাল আর খড়গপুর আমরা জিততে পারিনি, সেই দুটো আসনও মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে দিয়ে দিদিকে বার্তা দিতে হবে, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি, তুমি ছাড়া এই বাংলার মানুষ আর কাউকে মুখ্যমন্ত্রীত্বের আসনের জন্য বিশ্বাস করেন না। আর শেষ একটা কথা শুধু বলে যাই আপনাদের, তৃণমূল যদি জেতে মুখ্যমন্ত্রী কে হবে সবাই জানে, মমতা ব্যানার্জি। আচ্ছা বিজেপি যদি জেতে মুখ্যমন্ত্রী কে হবে? এটা বিজেপি নেতারাও কিন্তু জানে না। কেন জানে না? কারণ এই মঞ্চ থেকে ধরুন শুভেন্দু এসেছিল, ওর কোনো চেলা বা দালাল যদি মাইক ধরে বলতো আমাদের আগামীর মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু, সাথে সাথে দিলীপ ঘোষ ছুটে এসে কানের গোড়ায় দিতে একটা থাপ্পড়, বলে আমার কি দোষ রে বেটা, আমার কি দোষ? আমি এখানে পার্টিটাকে এত বড় করলাম, আর শুভেন্দু সেদিনের ছেলে উড়ে এসে জুড়ে বসো মুখ্যমন্ত্রী। যেই দিলীপ ঘোষ বলবে আমি হবো মুখ্যমন্ত্রী, সাথে সাথে বালুরঘাট থেকে ছুটে আসবে সুকান্ত মজুমদার, বলে আপনার পরে স্যার আমি হয়েছিলাম প্রেসিডেন্ট, আমি মুখ্যমন্ত্রী হব। এবার সুকান্ত যখন এই কথাটা বলবে, তখন হুগলি থেকে ছুটে আসবেন আমাদের লকেট চ্যাটার্জি দিদি, বলবেন না না মহিলার বিরুদ্ধে মহিলা, আমি হব মুখ্যমন্ত্রী। এবার লকেট দিদি যখন বলবে
আপনাদের এই মেদিনীপুর থেকে প্রার্থী হয়েছিলেন আমাদের ফ্যাশন ডিজাইনার দিদি অগ্নিমিত্রা, তিনি এসে বলবেন না না আমি হব মুখ্যমন্ত্রী। এরা যখন গল্প করবে তখন প্রাক্তন সভাপতি তথাগত রায় ছুটে এসে বলবে না না আমি হব মুখ্যমন্ত্রী। তার মানে কি? মানে গোয়ালে গোতাগুতি লেগে গেছে শুধু মুখ্যমন্ত্রীর আসন নিয়ে। এবার কে হবে এ কেউ জানে না। তো বিজেপি যদি 20, 30, 40, 50 বছর পরে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, আমার বিজেপি নেতাদের জন্য একটা সলিউশন আছে, একটা উপায় আছে। কি উপায়? সোমবার মুখ্যমন্ত্রী তথাগত রায়, মঙ্গলবার মুখ্যমন্ত্রী রাহুল সিনহা, বুধবার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী লকেট চ্যাটার্জি, শুক্রবার মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শনিবার মুখ্যমন্ত্রী পদ্ম পাল, আর রবিবার ছুটির দিন, কোনো কাজ নেই, সারাদিন ঘুমানো যাবে। তাই ওই দিনকে তার কাটা শুভেন্দু অধিকারী। এটা হচ্ছে সলিউশন, এছাড়া কোনো উপায় নেই। আসলে বিজেপি আর তৃণমূলের তফাৎ কি জানেন? এই যদি বিজেপি আর তৃণমূল দুটোকেই একটা করে রাজধানী এক্সপ্রেস ধরেন, তাহলে তৃণমূলের কিন্তু অনেকে বলে বাবা তোমার ওই নেতার সাথে ওই নেতাকে দেখলাম ঝগড়া করছিল, হতেই পারে, একটা সংসারে ঝগড়া হয়, অশান্তি হয়, সবার বাড়িতেও হয়। কিন্তু এই নেতাগুলোকে ধরুন ট্রেনের এক একটা বগি, 1 নম্বর বগি, 2 নম্বর বগি, 3 নম্বর বগি, ধরুন 3 নম্বর বগির সাথে 4 নম্বর বগির ঝগড়া, কিন্তু আমাদের দলে কিছু এসে যায় না। কেন জানেন? কারণ সব কটা বগির ইঞ্জিন একটাই, তার নাম মমতা ব্যানার্জি। ইঞ্জিন যদি বলে হাওড়া যাব, সব বগি হাওড়া যাবে। ইঞ্জিন যদি বলে দিল্লি যাব, সব বগি দিল্লি যাবে, যতই বগিতে বগিতে ঠোকাঠুকি লাগুক। কিন্তু বিজেপির মুশকিলটা হচ্ছে ওদের কোনো বগি নাই, সব ইঞ্জিন। এবার সব কটা যদি ইঞ্জিন হয় তাহলে ছাতা ট্রেনটা যাবে কোন দিকে? একটা থোবড়া হাওড়ার দিকে, একটা থোবড়া দিল্লির দিকে। ট্রেন তো দাঁড়িয়ে আছে ওই জায়গাতেই, ঠিক 77-এর উপরে আর ওঠে না। শুভেন্দু ইঞ্জিন না দিলীপ ইঞ্জিন, এরা এটাই ঠিক করতে পারছে না। তো এইটা হচ্ছে বিজেপির অবস্থা। তো আমি আপনাদেরকে বলছি, গত কদিন আগে যে বিষয়টা হয়েছে, আমি বলছি আমাদের 5 জন মাস্টারমশাই তাদের নামে মামলা করেছে। বলছে মাস্টারমশাইরা নাকি কে নাকি আপনি আপনি আপনার কি পুড়িয়ে মারার গল্পটা আপনার সাথে বলেছিল? ওই ভয় পেয়েছিল কারণ আপনাকে মেরেছিল? ইনি মাস্টারমশাই, এনাকে বিজেপির গুন্ডারা দেখুন কি অবস্থা করেছে। আরেকজন মাস্টারমশাই, ওনার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর অভিযোগ ওনাকে নাকি পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল। ওনাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চক্রান্ত কে করেছে? একজন মাস্টারমশাই। মানে শুভেন্দু যখন খেপে যায় তখন যে কি বলবে, কাকে কামড়াবে কি? আমি বলছি শুভেন্দু পরের বার থেকে এলাকায় আসার আগে সবাই ভ্যাকসিন নিয়ে রাখবেন। ও কামড়ালেই 14টা ইঞ্জেকশন কেটে নিতে হবে। আমি বলছি ওর মাথা ঠিক নাই, ওর কোনো মাথা ঠিক নাই। ও একটা রাজনৈতিক নেতা নয়, ও একটা ভাঁড়, ও একটা জোকার, ও একটা হিংস্র জন্তু। ও মানুষের ভালো করতে পারে না। আচ্ছা বলুন, আমি মেনে নিলাম আমাদের কিছু কর্মী দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছিল। আচ্ছা বাংলার মাটিতে দাঁড়িয়ে আমার মুখের ভাষা যদি বাংলা হয়, সেই মুখের ভাষার নামে আমার স্লোগান দেওয়া কি অপরাধ? অপরাধ নয় তো। তা আমার ছেলেরা জয় বাংলা স্লোগান দিচ্ছিল। এবার শুভেন্দু বাবুর গাড়ি থামলো কি করে? ওরই দলের কর্মীরা দাঁড় করিয়েছে। দাদা 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 কেন? ও শুভেন্দু অধিকারীকে থোবড়া দেখিয়ে যদি টিকিট পাওয়া যায়, ঠিক আছে? ওরই দলের কর্মীরা শুভেন্দুর গাড়ি দাঁড় করালো। শুভেন্দু অধিকারী কিন্তু জয় বাংলা স্লোগান শুনে দাঁড়ায়নি, আর যদি দাঁড়ায় তো বলতাম আরো একটা তারও খাসা। এবার ওর দলের কর্মীরা হাত দেখালো, দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও। ও দাঁড়ালো। এবার কেসটা কি হলো? উল্টো দিকে আমাদের ছেলেরা জয় বাংলা স্লোগান দিচ্ছে। এবার জয় বাংলা স্লোগানটা কেন দিচ্ছে? ওখানে আমাদের অঞ্চল অফিস, ওখানে আমাদের ক্যাম্প, ওই জায়গায় 5-7টা বিজেপির ছেলে পতাকা নিয়ে এসে সারাদিন ধরে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলছে। এবার আপনার কানের কাছে মশা প করলেও তো বিরক্ত লাগে। তো এরা এসে সারাক্ষণ বিজেপি জিন্দাবাদ বলছে, তো আমাদের ছেলেরা যদি পাল্টা জয় বাংলা বলে অন্যায় কি? তুমিও স্লোগান দিচ্ছ, আমিও স্লোগান দিই, গণতান্ত্রিক রাজ্য স্লোগান দিয়েছে। এবার ওদের 4 জন স্লোগান দিয়েছে, আমাদের স্লোগান দিতে 40 জন জড়ো হয়ে গেছে। কারণ জয় বাংলা এমন এক মধুর ডাক, কাউকে তো আটকাতে পারি না। আমি যদি বলি ভাই তুই দিবি না, এটা তো অন্যায়। তো ওর 4 জন দিচ্ছিল, আমার 40 জন দাঁড়িয়ে দিচ্ছে। তার উল্টো দিকে দাঁড়িয়েছিল বিজেপির কর্মীরা। শুভেন্দু অধিকারী আসছে দেখে দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও। কে ফুল দেবে, কে বেলপাতা দেবে, কে ঘাস দেবে, কে খড় বিচুলি দেবে, ওদের ব্যাপার। দাঁড় করিয়েছে। এবার শুভেন্দু অধিকারী গাড়ি দাঁড় করিয়েছে। এবার শুভেন্দু সিকিউরিটিটা আরো বড় তার কাটা, যার সাথে থাকে তার মতোই হবে। শুভেন্দু সিকিউরিটিটা দেখেছে একদিকে ওর পার্টির নেতারা দাঁড় করিয়েছে, আর উল্টো দিকে তৃণমূলের জয় বাংলা স্লোগান আসছে। ওর সিকিউরিটিটা ভেবেছে বেটা এরাও জয় বাংলা দিচ্ছে, দিয়েছে ঠেঙিয়ে।
আর মারটা পড়লো কার গায়ে? বিজেপির নেতা, কি নাম যার খেয়েছে মার? গৌতম গৌরী, বিজেপি। ভাবুন, বিজেপি জেলা সম্পাদককে ঠেকিয়ে দিয়েছে শুভেন্দু সিকিউরিটি, এবং পেটে লাথি মেরেছে। আমি গৌতম বাবুকে বলবো, গৌতম বাবু, আপনি প্রথম শুভেন্দু অধিকারীর পেটে লাথি খাননি, ওর নেতা নরেন্দ্র মোদী 10 কোটি বাঙালির পেটে লাথি মেরেছে। সেদিন তো আপনার পেটে লাথি পড়েছিল, সেদিন তো আপনার পেটে লাথি পড়েছিল। লজ্জা থাকলে বিজেপিটা ত্যাগ করুন, বিজেপির বিরুদ্ধে প্রচার করুন। নাহলে রাস্তাঘাটে আপনি যখন প্রচার করতে বেরোবেন বিজেপির হয়ে, লোকেরা মুখে হাত দিয়ে বলবে, এ বাবা শুভেন্দু সিকিউরিটির লাথি খাওয়ার লোক এসছে। ভালো লাগবে ওটা আপনার? আমাদের কষ্ট হয়েছে শুনে, কারণ আপনিও আমাদের মতোই এই বাংলার একজন মানুষ। আপনি তৃণমূলকে ভোট দিন বা না দিন, বাংলা বিরোধীদের লাথি শুধু 100 দিনের কাজ করা লোকের পেটে নয়, আবাসের টাকা না পাওয়া লোকের পেটে নয়, আপনার নিজের দলের নেতার পেটেও পড়লো। এটা আপনি অনুভব করুন। আর আমি কেন বলি বিজেপি বাংলা বিরোধী জানেন? কারণ এদের সিকিউরিটিটা সব এসছে দিল্লি ইউপি থেকে, এরা চেনে না এর দলের নেতাকে। তো তাহলে আপনি বলুন, যারা নিজের দলের নেতাকে চেনে না তারা দাবি করছে আমরা হাম সোনার বাঙ্গাল বানাएंगे, সোনার বাঙ্গাল। এই যে সোনার বাংলা আপনারা বানাবেন, সেই সোনাটা কি দিলীপ দার বলে দেওয়া গরুর দুধ থেকে বার করবেন? আমার জিজ্ঞাসা। তা আমি আপনাদেরকে বলছি, শুভেন্দু বাবু যখন বুঝলেন, এবার শুভেন্দু বাবু গাড়িটা নিয়ে গেছেন, এবার শুভেন্দু বাবুকে কেউ খবর দিল, দাদা কেলেঙ্কারি হয়ে গেছে। বলছে কি? বলছে তোমার সিকিউরিটি আমার লোকেদের ঠেঙিয়ে দিচ্ছে। শুভেন্দু বলছে তো কেলো, এখন কলকাতা ফিরলে মুশকিল, বেইজ্জত হয়ে যাবো। ও গাড়ি ঘুরিয়ে চলে গেছে ফাঁড়িতে, ফাঁড়িতে গিয়ে বসে পড়েছে। বলছে বিচার চাই, বিচার দাও। ঠিক বললাম তো? বিচার চাই, বিচার দাও। তাহলে একটা মানুষ ফলস খেলে কি কি করতে পারে? ঠিক আছে, আমি আপনাদের বলছি এটা ছিল সেদিনের গল্প। না ওর গাড়িতে একটা বাঁশ, না ওর গাড়িতে একটা লাঠি, না ওর গাড়িতে একটা চাপড় পড়েছে। আমরা তৃণমূল কংগ্রেস এই নীতিতে বিশ্বাসী নই। আপনি বলুন, মমতা ব্যানার্জি যখন 40 বছর সিপিএম এর বিরুদ্ধে রাজনীতি করেছেন, কতবার হসপিটালে গেছেন, মাথা ফেটেছে। হাজরা মোড়ের গল্প সিনিয়ররা প্রত্যেকে জানেন, আমরা তখন জন্মই হয়নি। এই যে এত মৃত্যুর মুখ থেকে ফেরত এসে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। শুভেন্দু আজকে 5 বছর বিরোধী দলনেতা। শুভেন্দুর একটা ফোঁটা রক্ত দেখেছেন কেউ 6 বছরে? এটা মমতা ব্যানার্জির সরকার। মমতা ব্যানার্জি জ্যোতিবাবু নন, মমতা ব্যানার্জি বুদ্ধবাবু নন। ওনার নামটা যেটা না, ওনার কাজটাও সেটা মমতা, এটা মাথায় রাখবেন। তাই বিজেপির কোন নেতা, না সুকান্ত বাবু, সুকান্ত মজুমদার, না দিলীপ ঘোষ, না শুভেন্দু বাবু, কেউ 5 বছরে বলতে পারবে না তাদের একটা ফোঁটা রক্ত বেরিয়েছে। আর আমরা যখন ত্রিপুরাতে গেছিলাম 2021 সালের আগস্ট মাসে, অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন, আমাদের গাড়ি ভাঙচুর করা হয়, এবং এই যে পেট্রোলে পোড়ানোর কথাটা বললো না, এটা আমাদের সাথে হয়েছিল। ত্রিপুরার পুলিশ আমাদেরকে ফোন করে বলছে, দেবাংশু বাবু আপনারা জঙ্গলে লুকিয়ে থাকুন, বেরোবেন না। বাংলাদেশের বর্ডার থেকে ওরা 300 লোক ঢুকিয়েছে, হাতে পেট্রোল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি নিজের মায়ের নামে দিব্যি করে বলছি। পুলিশের অফিসার আমাদের খবর দেয় আমরা জঙ্গলে দাঁড়িয়েছিলাম। কেন? কারণ আমরা সেখানে একা। একটা গাড়িতে আমি ছিলাম, আমার ভাতৃপ্রতিম সুদীপ ছিল, জয়াদি ছিল, ওখানকার স্থানীয় নেতৃত্ব ছিল। চোখের সামনে দেখে এসেছি কতটা ভয়ঙ্কর দল এই ভারতীয় জনতা পার্টি। তারপরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে রড মেরেছে। অভিষেক ব্যানার্জি কিন্তু Z+ ক্যাটাগরি সিকিউরিটি পান। গাড়িতে লোহার রডের বাড়ি, বাঁশের বাড়ি। কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, রাজনৈতিক কর্মসূচিতেও নয়। তা শুভেন্দু বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় মন্দিরে পুজো দিতে যান, তার গাড়িতে লোহার রড, বাঁশ, পাথর ছুঁড়ে মারা যায়, আর চন্দ্রকোনা রোডের ওপর সামান্য জয় বাংলা স্লোগান শুনে আপনি বলছেন রাজ্যে গণতন্ত্র নেই। আপনার লজ্জা করে না শুভেন্দু বাবু? লজ্জা করে না? আমি এই জন্য বলছি, শুভেন্দু আমাদের হচ্ছে লক্ষ্মী ঠাকুর। ও যতদিন আমাদের উল্টো দিকে আছে ততদিন তৃণমূলের 10টা করে সিট বাড়বে। শুভেন্দু অধিকারীর মতো অপয়া বিজেপির জন্য কেউ নাই। ওই যে বলে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। শুভেন্দু যে এলাকায় মিছিল করে বিজেপি 2000 করে ভোট করে। আমরা শুভেন্দু বাবুকে বলছি, আপনি ক্যাম্প করে চন্দ্রকোনায় 7 দিন থাকুন রোডের ওপর। আপনি তারপরেও যদি শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন, আমার নামে আমি কুকুর পুষবো, গ্যারেন্টি দিলাম। জান, গ্যারেন্টি দিলাম। পারবেন না,
কারণ মানুষের নারীর টান তাদের নেত্রী মমতা ব্যানার্জির সাথে, কারণ এই নেত্রী তাদের জীবন বদলাতে সাহায্য করেছেন, এই নেত্রী তাদের স্বপ্ন দেখতে সহায়তা করেছেন, এই নেত্রী জঙ্গলমহলকে মাওবাদী মুক্ত করেছেন, পাহাড়কে অশান্তি মুক্ত করেছেন, এই নেত্রী বাংলার প্রত্যেকটা ছোট ছোট ভাই বোনকে স্কুলে মিড ডে মিলে ডিমের সাথে মুরগির মাংস দিয়েছেন, এই নেত্রী প্রত্যেকটা ছেলে মেয়েকে পায়ের প্যাডেলে সবুজ সাথীর সাইকেল তার সঙ্গে স্কুলের জুতো মোজা বই খাতা দিয়েছেন, এই নেত্রী 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা স্বাস্থ্য সাথীর কার্ড দিয়েছেন, আবার কৃষক বন্ধুর টাকা দিয়েছেন, এই নেত্রী আবার জয় বাংলা দিয়েছেন, জয় জোহার দিয়েছেন, আবার এই নেত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা দেব, আর বাড়ির একজন মহিলা পাবেন, সবাই পাবেন না। ভোটে জেতার পর 500 বাড়িয়ে 1000 করেছেন, একজন মহিলার পাওয়ার কথা ছিল, বলেছেন সবাই পাবেন। তাহলে দিদি যেটা বলে ভোটের আগে এসে তার ডবল করে, আর বিজেপি যেটা ভোটের আগে বলে সেটা এসে বন্ধ করে। বিহারে সব মহিলাদের 10,000 টাকা করে দিয়েছিল ভোটের আগে, বিহার ভোট কদিন আগে হলো, হঠাৎ ভোট ঘোষণার আগের দিন সব মহিলার অ্যাকাউন্টে 10,000, বিজেপি জিতলো। যেটা কি হয়েছে জানেন, 2 মাস হয়নি 10,000 টাকা বন্ধক পাওয়া। আর বাংলায় দিদিকে ভোট দিয়েছিলেন, লক্ষ্মীর ভান্ডার হয়েছিল, দিদি এসে 500 টাকা করে চালু করেছিলেন, 500 টাকায় 750 টাকা এসসি এসটি মায়েদের জন্য, জেনারেল মায়েদের জন্য 500। ক্ষমতায় থাকতে থাকতে 500টা বাড়িয়ে 1000 করেছেন, 750টা বাড়িয়ে 1200 করলেন। আচ্ছা বলুন তো, দিদি তো বিজেপির মতো নোংরা রাজনীতি করতে পারতো, 500টা 1000 করার আগে আরো 5 বছর অপেক্ষা করতে পারতো বিধানসভা ভোটের, যে ঠিক বিধানসভা ভোটটা আসবে আবার 500 টাকা বাড়াবো, ভোটটা পাবো। দিদি কিন্তু করলেন না। কেন করলেন না? কারণ ওর নাম হচ্ছে মোদি আর এর নাম হচ্ছে দিদি। মোদির পরে আমরা বলি মোদি, মোদি বাবু, আর মমতা ব্যানার্জিকে বলি মধ্যে একটা তো তফাৎ থাকবেই, তাই না মায়েরা কাকারা বলুন, একটা তো তফাৎ থাকবেই। তাই সব মুখ্যমন্ত্রী বাবু, বুদ্ধ বাবু, জ্যোতি বাবু, মোদি বাবু, দিলীপ বাবু, শুভেন্দু বাবু, আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে দিদি, ঘরের দিদি। ঘরের দিদি মানে নবান্নের 14 তলায় বসে আমার আপনার প্রতিনিধিত্ব করছে। তাই আমি আপনি আমার সাধারণ ঘরের মায়েরা যে হাওয়াই চপ্পলটা পরেন, আমার দিদি সেটাই পরেন। আর আজও টালির চালের বাড়িটায় এই কারণে থাকেন, কারণ নবান্নের 14 তলায় সারাদিন কাজ করার পর বাড়িতে এসে যখন বালিশে মাথা দিয়ে ঘুমান, তখন তার চোখটা তার টালির চালের দিকে থাকে, আর ওটা দেখতে দেখতে যখন ঘুমান, বাংলার প্রত্যেকটা টালির নিচে থাকা মানুষের যন্ত্রণার কথা ভাবতে ভাবতে ঘুমোতে পারেন, যেন নবান্নে পরের দিন তাদের কথা ভেবে কাজ করতে পারেন। তাই আমাদের নেত্রী সেই ফিনফিনে সাদা শাড়ি, সেই হালকা পাতলা হাওয়াই চপ্পল, আর সেই টালির বাড়ি। তোমার মোদি চা বেচতো, আর আমার দিদি হরিণঘাটা দুধের কোম্পানিতে বুথে বসতো, দুধ বিক্রি করতো। মোদি চা বিক্রি করতো, দিদি দুধ বিক্রি করতো, দুজনেই গরিব। একজন হলো প্রধানমন্ত্রী, একজন হলো মুখ্যমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী হয়ে স্যুট বানালো নিজের জন্য 10 লাখ টাকার, একজন প্রধানমন্ত্রী হয়ে আমেরিকা থেকে নিজের জন্য প্লেন কিনলো, কত টাকা দামের? 8,000 কোটি। আর নরেন্দ্র মোদী যখন 8,000 কোটি দিয়ে নিজের জন্য প্লেন কিনলো, 10 লাখ টাকা স্যুট বানালো, দিদি তখন ওই 200-250 টাকা সাদা শাড়িটাই পরে রইল মুখ্যমন্ত্রী হওয়ার পরেও। আর মোদির 10,000 টাকা দিয়ে, 8,000 কোটি টাকা দিয়ে যখন মোদি প্লেন কিনছে, তখন ওই 8,000 কোটি রাজ্যের টাকা দিয়ে আমার দিদি নিজের জন্য প্লেন না কিনে ওই টাকাটা বাংলার মায়েদের লক্ষ্মীর ভান্ডারে ভাগ করে দিচ্ছে। এটাই আমার নেত্রী, এটাই আমার দিদি। তাই এই দিদির পক্ষে আমরা লড়ছি, আমার এই দিদির পক্ষে আমরা লড়বো, বদলে যাওয়া বাংলার জন্য লড়বো, আর বাংলার নিয়ন্ত্রণ বাংলার হাতে রাখার জন্য। কারণ বাংলার কি স্বার্থ, এটা বাংলার একজন মেয়েই বিচার করুক না বাবা। এরপরে বাংলার কিছু হবে, এরা ফোন করবে মোদিকে, মোদিজি ক্যা কিয়া যায়? মোদিজি বলে রুক, পহলে ইউপি মে করেंगे फिर बंगाल। আর আমার দিদি হলে, দিদি কি করব? প্রথমেও বাংলা, শেষেও বাংলা, মাঝেও বাংলা। তাই বাংলার চাবি বাংলার মেয়ের হাতেই থাকাটা দরকার। বাংলার চাবি যদি গুজরাটের 2 ভাইয়ের হাতে তুলে দেন, বাংলার সব সম্পদ নিয়ে গুজরাট আর ইউপিতে বিক্রি করবে। তাই মায়েরা দাদারা, আবার 8টার সময় আসবে, যেমন আগে আসতো। হঠাৎ একদিন এসেছিল, मेरे प्यारे भाइयों बहनों, आज रात 12 बजे से 500 और 1000 के নোট বন্ধ। আপনারা লাফানো শুরু করল, আমরা সবাই বললাম কি হবে, মানুষের কাছে টাকা, এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে, মানুষ বাজার করবে কি করে, হাট করবে কি করে? শুনলো না, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 111 জন
আমি প্রত্যেকবার বক্তৃতা দিতে গিয়ে ধারে যাচ্ছি, দাদাভাই টেনে নিচ্ছেন। ধন্যবাদ। আমি বলছি আপনাদের, এই 111 জন নোটবন্দির লাইনে দাঁড়িয়ে মারা গেল। মোদী কিন্তু নোটবন্দি পরে কি কোনো উপকার হলো? প্রথমে নোটবন্দি পরে কি ধরিয়েছিল? একটা গোলাপি 2000-এর নোট, মনে আছে? মনে আছে 2000-এর নোট? এখন 2000-এর নোটটা দেখতে পান? তাহলে বেটা যদি বন্ধই করবি, এনেছিলি কেন? বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন তো, প্রশ্ন করতে। মোদী যা করে পরে গিয়ে সেটা নিজেই পাল্টায়। যখন দিদি গালাগাল করে, দিদিকে গালাগাল করে, পরে দিদির প্রতিই হাঁটে। হলো 500 নোট আর 1000-এর নোট বন্ধ করেছিল তো, সেটা চেঞ্জ করে 500 আর 1000ই আনতে পারতো নতুন রকম। কিন্তু 500-র বদলে 500 আনলো, 1000-এর বদলে 2000। কেন? কেন 500 পরে ডাইরেক্ট 2000, মাঝে নোট নেই? কোন উত্তর আছে? বললো নোটবন্দি করলে সন্ত্রাসবাদ মুক্ত হয়ে যাবে। নোটবন্দি করলো, পুলওয়ামায় জঙ্গি আক্রমণ। নোটবন্দি করলো, আজ থেকে 3 মাস আগে দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, মনে আছে? তাহলে সন্ত্রাসবাদ মুক্ত হলো না? কালো টাকা মুক্ত হলো না? বাদ দিন। আবার একদিন এলো, মেরে প্যারে ভাইও ভাইনা, আধার কার্ড কে সাথ প্যান কার্ড লিঙ্ক করো। আবার লাইনে দাঁড়ালেন, লিঙ্ক করলেন। লিঙ্ক করতে করতে আবার লাইনে দাঁড়াতে নিজের কাজকর্ম সেরে ঘরে গেলেন। মেরে প্যারে ভাইও ভাইনা, আধার কার্ড কে সাথ ভোটার কার্ড লিঙ্ক করো। আবার একদিন এলেন, मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ बैंक का अकाउंट लिंक करो। आधार एक दिन मेरे प्यारे भाइयों बहनों, आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करो। আবার লাইনে দাঁড়াবে। এবার আস্তে আস্তে বললো, इस बार लिंक नहीं करोगे तो 1000 रुपया फाइन लूंगा। লোকের থেকে 1000 টাকা করে ফাইন নিল গ্যাসের কানেকশন লিঙ্ক করতে গিয়ে, মনে আছে আপনাদের? আবার এলো, मेरे प्यारे भाइयों बहनों, SIR होगा, दादू का बर्थ सर्टिफिकेट ले। তার মানে কি? এই দেশের সরকারটার কাছে আমরা হচ্ছে কুকুর ছাগল। আমরা শুধু লাইনে দাঁড়াবো, নোট বদল করব, হাতির মাথার সাথে ছাগলের মাথা লিঙ্ক করব। আমরা লিঙ্ক করব, আর মোদি ওই 8000 কোটির প্লেনে চেপে আজকে রাশিয়া, কাল আমেরিকা, আজকে পুতিন, কালকে ট্রাম্প। এই তো সরকার চলছে দিল্লিতে। এরা আবার বলছে বাংলায় আসবে। তাই আপনাদের থেকে একটা কথা নিয়ে যেতে চাই, দিদির পাশে থাকবেন তো? এই আওয়াজে হবে না। দিদির পাশে আছেন তো? দিদির পাশে আছেন তো? জয় বাংলা। কাকিমা আরেকটু জোরে, বাড়িতে কাকার সাথে যেভাবে কথা বলেন। জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে স্যাটেলাইট থেকে মোদি দেখতে পাবে। জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস।